হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএসসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল এমএস ওয়ার্ড এর আগের দিন আমরা কি শিখে নিয়েছিলাম? ডিজাইন তো আগে হয়েছিল, লেআউটের কাজ শিখে নিয়েছিলাম। আজ আমরা শিখবো রেফারেন্সের কিছু কাজ, কিছু ভিউর অপশনের কাজ। তো দেখে নেওয়া যাক আজকের আমরা কি কি শিখবো। তো আজ আমরা শিখবো টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, এন্ডনোট, ক্যাপশনস, স্পেলিং এন্ড গ্রামার, প্রোটেক্ট, কমেন্টস, ভিউজ, জুম এন্ড উইন্ডো কিছু কাজ। তো প্রথমে কি আমরা টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস এবার কি, যেমন আমরা কোনো যে বই যখন পড়ি, দেখবে বইয়ের একদম প্রথমে পেজে লেখা থাকে টেবিল অফ কন্টেন্টস, মানে এই বইয়ে তোমার কি কি পার্টস আছে এবং প্রত্যেকটা কত নম্বর পার্টে আছে, প্রত্যেকটা যে টপিক কত নম্বর পেজে আছে, সমস্ত দেওয়া থাকে কন্টেন্টস পেজে। তো আমরাও যদি এরকম কোনো কিছু তৈরি করতে চাই এবং তার কন্টেন্টস তৈরি করতে চাই, তো এখান থেকে সেই অপশনটা দেওয়া আছে। তাহলে চলো দেখা যাক কিভাবে এটা তৈরি করব। তার আগে আমাদের প্যারাগ্রাফ নিয়ে নিতে হবে। প্যারাগ্রাফের সূত্র ইকুয়ালস র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমি এখান থেকে কিছু লিখে নিচ্ছি, লাইক 20টা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। প্রত্যেকটার উপরে আমাকে কোনো না কোনো একটা হেডিং দিতে হবে, উইদাউট হেডিং এটা কাজ হবে না। তো কিছু না কিছু হেডিং দিতে হবে, যেমন আমি এখানে হেডিং দিয়ে দিচ্ছি, লাইক ধরো কম্পিউটার, এবং তাকে হেডিং স্টাইল কিন্তু দিতে হবে। দেন আমি অন্য একটা কোনো জায়গা থেকে এখান থেকে এন্টার মেরে এখানে করে দিচ্ছি মনিটর। তুমি যেমন দিতে পারো, এটাকেও একটা হেডিং স্টাইল দিয়ে দিলাম। এখান থেকে করে দিচ্ছি এটাকে আমি সিপিইউ হেডিং স্টাইল। বাস এই তিনটা হয়তো আছে। এরপরে কন্টেন্ট পেজটা রেডি করবো কি, এর একদম উপরে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। উপরে ব্ল্যাঙ্ক পেজ কি করে নিতে হয় আগে দেখিয়েছিলাম। কার্সারটা কি করব, উপরে রাখবো। সরি, হেডার ওপেন হয়ে গেছে। কার্সারটা উপরে রাখবো। এরপর আমি এখান থেকে ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে উপরেই আসবে। এরপর এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, রেফারেন্সে যাব, দেখো এখানে লেখা আছে টেবিল অফ কন্টেন্টস, এটাতে ক্লিক করব। স্টাইল আছে, যে স্টাইল নিতে চাও এখান থেকে চুজ করবে। তো আমি প্রথমটাই নিচ্ছি, বা তুমি সেকেন্ডও নিতে পারো, যেটা খুশি নিতে পারো। তো আমি এটাই নিচ্ছি। দেখো অলরেডি এখানে কি দেখাচ্ছে, যে কম্পিউটার, মনিটর, সিপিইউ, এবং প্রত্যেকটা কোনটা কত নম্বর পেজে আছে, লাইক 2, 1, তারপর 3, এরকম করে দিয়ে দেওয়া আছে। তুমি এখান থেকে সেই পেজে মানে রিডাইরেক্ট হতে পারবে, এখানে ডাইরেক্ট তুমি সেখানে যেতে পারবে। কিভাবে দেখো, যখনই সিপিইউ তে কাছে মাউস নিয়ে যাচ্ছি, কন্ট্রোল প্লাস ক্লিক এর আগে কোথায় দেখিয়েছিল, হাইপার লিঙ্কের ক্ষেত্রে। তো এটাও লিঙ্ক রূপে এখানে রয়ে গেছে, যার জন্য আমি কি করতে পারি, এখানে ক্লিক করে সেখানে ডাইরেক্ট যেতে পারি। যেমন সিপিইউ, কন্ট্রোল প্লাস দেখো হাতের চিহ্নে ক্লিক করছি, দেখো সিপিইউ অপশন আমাকে নিয়ে চলে আসছে। বোঝা গেল? তুমি এইভাবে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারো। ইভেন তুমি যদি এই টেবিল অফ মানে সিপিইউ জায়গায় অন্য কিছু লিখে দাও, লাইক আমি এটাকে চেঞ্জ করে, ভুল হয়তো সিপিইউ লেখা গেছিল, তো আমি কিবোর্ড করে দিলাম। এবার দেখো আমি এখান থেকে কি করবো, এখানে কিন্তু আপডেট হয়নি, তো এখানে ক্লিক করলে দেখো আপডেট টেবিল, ক্লিক করব, দেখো আপডেট হয়ে গেল। বোঝা গেল কিভাবে আপডেট হয়। যেমন ধরো আমি একদম লাস্ট পেজে যাব, যেটা তোমাদেরকে আগে বলা হয়নি। আমি একদম লাস্ট পেজে যাব, কন্ট্রোল প্লাস এন্ড প্রেস করলে দেখো সবার লাস্ট পেজে আমি চলে এসেছি। যেখানে লক্ষ্য করো যে এখানে কটা দেখাচ্ছে, 3টে পেজের মধ্যে 3 নম্বরে আছি। বোঝা যাচ্ছে? এই অংশটাকে ভালো করে লক্ষ্য করো, স্ট্যাটাস বারের একদম কর্নারে। তো পেজ 3 অফ 3 মানে হচ্ছে 3টে পেজ নেওয়া ছিল, তার মধ্যে একদম 3 নম্বর পেজেই আছি। তাহলে কন্ট্রোল প্লাস এন্ড মারলে কি হবে, একদম শেষ ডকুমেন্টে, মানে শেষ পেজে চলে আসবো। কন্ট্রোল প্লাস হোম করলে একদম ফার্স্ট পেজে যাব। আর যদি আমি পেজ ডাউন কিবোর্ড থেকে প্রেস করি, প্রত্যেকটা পেজ বরাবর আমি নিচে নামবো। পেজ আপ করলে প্রত্যেকটা পেজ বরাবর আমি উপরে উঠবো। আর কোন লাইনের ধরো, আমি যদি এটাকে তোমাকে জুম করে দেখাই, কোন লাইন, ধরো আমি কোন লাইনের কার্সার এখন আমার এই যে অ্যাড এর পরে ব্লিঙ্কিং করছে, আমি যদি এখন হোম প্রেস করি, নর্মাল হোম প্রেস করি, ওই পেজেরই মানে ওই লাইনেরই শুধু সামনে কার্সারটা চলে আসবে। বোঝা গেল? হোম মানেও কিন্তু সামনে আসা, সেটা শুধু ওই লাইনের সামনে আসবে। কন্ট্রোল হোম করলে একদম ফার্স্ট পেজে যাবে,
আর শুধু হোম প্রেস করলে ওই লাইনের ফার্স্টে আসবে, আর এন্ড করলে ওই লাইনের শেষে যাবে। বোঝা গেল কিভাবে কাজ করছে এটা? আর কোনো লেখার ওপর ডবল ক্লিক করলে ওয়ার্ড সিলেক্ট হবে, ডবল ক্লিক করলে ওয়ার্ড সিলেক্ট হবে, ট্রিপল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটাই সিলেক্ট হবে, আর কন্ট্রোল প্লাস ক্লিক করলে ওই লাইনটা মানে সেন্টেন্সটা সিলেক্ট হবে। বোঝা গেল? প্লাস ক্লিক করলে ওর পুরো সেন্টেন্সটা সিলেক্ট হবে। আর লাইন সিলেক্ট করার জন্য যদি আমি পুরো উপরে টপ লাইনটাকে শুধু সিলেক্ট করতে চাই, মাউস নিয়ে যাবে, দেখবে একটা অ্যারো চিহ্ন পাবে, ওটাতে ওই লাইন বরাবর ক্লিক করলে ওই লাইনটা সিলেক্ট হবে। ওকে, নেক্সট কি আছে দেখা যাক। ফুটনোট। ফুটনোট অ্যান্ড এন্ড নোট। ফুট মানেই হচ্ছে পা, আর এন্ড মানে হচ্ছে শেষ। ফুটনোট মানে যেটা পায়ের কাছে থাকবে, এন্ড নোট মানে যেটা সবার শেষে থাকবে। তো ফুটনোট কিভাবে অ্যাপ্লাই করবো দেখে নেওয়া যাক। ফুটনোট অ্যাপ্লাই করার জন্য আমাকে আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে, মানে যাকে ফুটনোট দেবো। এরপর ফুটনোট অপশনে ক্লিক করব। এবার ফুটনোট তুমি যা কিছু একটা দিতে পারো, আমি যেমন কিছু একটা দিয়ে দিলাম। এরপর দেখো ওই যে আমি যাকে ফুটনোট দিয়েছিলাম কম্পিউটারকে, তার মাথার উপরে দেখো 1, এবং মাউস নিয়ে গেলে দেখো উপরে অলরেডি নোট দেখাচ্ছে। তো এখানে মাউস নিয়ে গেলে অলরেডি তোমাকে দেখিয়ে দিচ্ছে কি নোট আছে। তাও যদি তুমি নর্মাল পুরো মানে নিচে গিয়ে দেখতে চাও, তাহলে তুমি এখানে শো নোটস এ ক্লিক করলে তোমাকে নোটস দেখিয়ে দেবে। এবার হচ্ছে এন্ড নোট। এন্ড নোট ধরো আমি যে কোনো একটাকে এন্ড নোট দিলাম, যাকে তুমি ফুল নোট দিচ্ছ তাকেও তুমি এন্ড নোট দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এন্ড নোট দেওয়ার জন্য আগে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, যে কোনো ওয়ার্ডকে দিয়ে এন্ড নোটে ক্লিক করলাম। এবার আমি এখানে কোনো এন্ড নোট দিলাম। এবার দেখো আমি আমি যদি এখানে লিখেও দিই, আমি হয়তো জানি না কোথায় কোথায় আমি কি নোটস দিয়েছি। তো আমি যদি এখানে নেক্সট ফুড নোট, নেক্সট এখানে এন্ড নোটে ক্লিক করো, দেখো এখানে এন্ড নোট যাকে দিয়েছিলাম, দেখো এখানে যে আই বলে লেখা আছে তার মাথার উপরে মাউস নিয়ে গেলে কিন্তু দেখাচ্ছে। আর তুমি যদি শো নোটস করো সেখানেও তুমি দেখতে পাই যাবে। দেখো শো নোটস করলে যেহেতু আমি দুটো দিয়েছি, কি দেখাচ্ছে যে তুমি কি দেখতে চাও, ফুট নোট দেখতে চাও না এন্ড নোট। তুমি যদি এন্ড নোট দেখতে চাও, এন্ড নোটে ক্লিক করলে এন্ড নোট তোমাকে দেখিয়ে দেবে। তাহলে ফুট নোট আর এন্ড নোটের মধ্যে কোনো পার্থক্য বোঝা গেছে? পার্থক্যটা দেখো, ফুট নোট আমি দিয়েছিলাম কম্পিউটারকে, কম্পিউটার ছিল 2 নম্বর পেজে, ফুট নোট কিন্তু ওই 2 নম্বর পেজেরই শেষে এসছে। আর যেটা রিডিং, যেটা ছিল 3 নম্বর পেজে, সে কিন্তু এসেছে 4 নম্বর পেজে, তার এন্ড নোট। এন্ড মানে হচ্ছে সর্বশেষ পেজে থাকবে। যদি 3 নম্বর পেজে জায়গা থাকতো ওখানেই চলে আসতো, যেহেতু 3 নম্বর পেজে জায়গা না, এই জন্য নতুন করে সে অটোমেটিক্যালি একটা পেজ নিয়ে নিয়েছে। ফুট যে মানে যেহেতু পা, তো পায়ের কাছেই পড়ে থাকবে, সে যেই পেজে থাকবে। আর এন্ড নোট মানে হচ্ছে সর্বশেষ পেজে থাকবে। এবং ফুট নোটে দেখো নর্মাল 1 লেখা থাকে, নর্মাল যেমন 1 2 3 লিখি। আর তোমার এন্ড নোটে রোমান হরফের 1 2 3, লাইক আই, ডবল আই এরকম থাকে। তো বোঝা গেল ফুটনোট আর এন্ড নোটস। এরপরে কি আছে এখানে, এই যে ক্যাপশন। ক্যাপশন নর্মালি আমরা কাকে দিই, কোনো ছবিকে। তো তুমি এখানে তোমাদেরকে অলরেডি কিভাবে ছবি আনতে হয় পেজে দেখিয়ে দিয়েছিলাম। ধরো এই ছবিটাকে আমি কি করব, ক্যাপশন দেবো। তোমাদেরকে ছবি কিভাবে আনতে হয় আগে দেখিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে একটা যে কোনো ছবি নিয়ে চলে এসেছি। তো এবার আমি ক্যাপশন দেবো কি করে, এটাতে ক্লিক করব। এরপরে দেখো এই রেফারেন্স অপশনে যাব, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব। তো ফিগার 1, তুমি এবার ক্যাপশনের নাম নিজে থেকে কিছু দিতে পারো, যা কোনো ডান্স স্টাইল একটা দিয়ে তুমি এখানে ওকে করে দাও। দেখো ওখানে অলরেডি চলে এসেছে। এরকম করে তুমি যতগুলো খুশি মানে ছবিকে ক্যাপশন দিতে পারো, এবং তুমি ক্যাপশনেরও উপরে কন্টেন্ট পেজ বানাতে পারো। উপরে দেখো এই যে ইনসার্ট টেবিল অফ ফিগার্স এ ক্লিক করবে, দিয়ে এটাকে ওকে করবে, দেখো অলরেডি চলে আসবে। এটা কেন দেখবে অনেক বইয়ে দেওয়া থাকে যে টোটাল কতগুলো ফিগার্স মানে ছবি আছে বইয়ে, কন্টেন্টস অনেক সময় লেখা থাকে। তো তুমি এটা দিতে পারো, চাইলে না দিতে পারো। দিলে সুবিধা কি হবে, ওই লিংক রূপে থাকবে, ক্লিক করলে তুমি ওখানে চলে যেতে পারবে। বোঝা গেল? এখানেও যদি তুমি চেঞ্জ করো, দেন এখানেও তুমি আপডেট টেবিল পেয়ে যাবে, আপডেট করতে পারবে। তাহলে আমাদের কি কি শেখা হয়ে গেল, টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, এন্ডনোট এন্ড ক্যাপশন। তো আমি এগুলোকে গ্রিন মার্ক করে দিচ্ছি।
নেক্সট কি আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। দেখো স্পেলিং অ্যান্ড গ্রামার যেমন ধরো আমার কোনো ভুল আছে, লাইক আমি এখান থেকে ইচ্ছে করে একটা উড়িয়ে দিলাম এবং নিচে রেড মার্কিং পড়ে গেল, এখান থেকে একটা উড়িয়ে দিলাম নিচে রেড মার্কিং পড়ে গেল। তো যদি তুমি কোনো কিছু লিখতে গিয়ে তোমার খুব রেড মার্কিং পড়ে যায়, তো তুমি প্রত্যেকটা রেড মার্কিং এ রাইট ক্লিক করলেও এখান থেকে দেখিয়ে দেবে, মানে অপশন সাজেশন দেখিয়ে দেবে, এর মধ্যে যেটা হবে তুমি ক্লিক করতে পারো। অর না হলে তুমি এখান থেকে রিভিউতে গিয়ে দেখো স্পেলিং এন্ড গ্রামার, বা তার শর্টকাট কি আছে F7, কম্পিউটার থেকে F7 ও প্রেস করতে পারো। তো এখানে দেখিয়ে দিচ্ছে যে তার ডিকশনারিতে যেগুলো নিয়ে অবভিয়াসলি সেগুলোকে সে রেড মার্কিং করবে, ইভেন তোমার নামও লিখলেও কিন্তু সেটাকে রেড মার্কিং করবে, কিন্তু সেটা তো কোনো ভুল নয় বিকজ তার ডিকশনারিতে নেই। তো তুমি সেখান থেকে অ্যাড টু ডিকশনারি সেটাই করে দিতে পারো, আর নাহলে ইগনোর করতে পারো, হয়তো তুমি জানো যে এটাই সঠিক, তো সেক্ষেত্রে তুমি ইগনোর অল করতে পারো। তো এটা প্রিন্ট আউটে আর মানে প্রিন্ট আউটে তোমার আসবে না, আর এরকম পেজের ক্ষেত্রেও তুমি তখন রেড মার্কিং দেখতে পাবে না যদি তুমি ইগনোর করে দাও। আর অ্যাড টু ডিকশনারি করলে তো নেক্সট টাইম মানে কোনোবারই তুমি এটা দেখতে পাবে না বিকজ তার ডিকশনারিতে তুমি সেটাকে সেট করে রেখেছো অলরেডি। এবার যেগুলো ন্যাচারালি ভুল আমরা জানি যে আমাদের ভুল হচ্ছে, তো সেক্ষেত্রেও দিয়ে দিচ্ছে, তো যেটা হবে তুমি ক্লিক করবে, এখান থেকে দেখিয়ে দিচ্ছে যেটা হবে তুমি ক্লিক করবে। এটা বলছে এটাও ভুল বিকজ আমি তো ওটা নর্মালি কিছু লিখেছিলাম, যার জন্য তার কাছে কোনো সাজেশনও নেই রিলেটেড, বিকজ সে এরকম কোনো জিনিস শোনেইনি কোনোদিন। তুমি যদি এটা ডিকশনারিতে করে দাও, নেক্সট টাইম থেকে এরকম কিছু লিখলে তো তোমাকে রেড মার্কিং দেখাবে না। বোঝা গেল? এরপরে এখানে আছে প্রোটেক্ট। যেমন ধরো আমি কোনো ডকুমেন্টস কিছু তৈরি করেছি, এবার কেউ হয়তো সেটাকে বিগড়ে দিতে পারে, তো তুমি কি করবে, এটাকে প্রোটেক্টে ক্লিক করবে, রেস্ট্রিক্ট এডিটিং, লিমিট ফরম্যাটিং এডিটিং সিলেকশন করার দরকার নেই। নেক্সট তাতে ক্লিক করবে, অ্যালাউ অনলি দিস চেঞ্জেস, মানে নো চেঞ্জেস, কেউ কিছু করতে পারবে না, শুধুমাত্র রিড অনলি, শুধুমাত্র পড়তেই পারবে। এরপর এটা কি করবে, ইয়ে স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, ক্লিক করবে। পাসওয়ার্ড দিলাম, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার দেবে, ওকে করবে। এরপর এতে কোনো কাজ করতে পারবে না, সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে, প্রোটেকশনটাকে স্টপ করতে হবে। তো আমায় কি করতে হবে, স্টপ প্রোটেকশনে ক্লিক করবো, যার কাছে পাসওয়ার্ড থাকবে সে এডিট করতে পারবে। আমরা যখন কাউকে আহ কোনো ফাইল পাঠাবো, ভুলবশত যদি অন্য কারোর কাছে ফাইল চলে যায়, সে ফাইলটা খুলতে পারবে না, যার কাছে পাসওয়ার্ড আছে একমাত্র সে খুলতে পারবে। তো এখান থেকে তোমরা প্রোটেক্ট করতে পারো। তো আমি স্পেলিং এন্ড গ্রামার প্রোটেক্টকে আমি কি করে দিলাম, গ্রিন। ওকে, এখানে একটা কমেন্টস দেওয়া আছে, কমেন্টস এর আগে কমেন্ট দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম যে এটা তোমাদের প্রয়োজন, যে এটা আমি কিছু কমেন্ট আউট করে রাখতে চাই যেটা পরবর্তীকালে কোনো কাজে লাগবে। তো এখান থেকে তোমরা নিউ কমেন্ট আগে সিলেক্ট করবো, দেন নিউ কমেন্টে ক্লিক করব, যা কমেন্ট দিতে চাই এখান থেকে এই বক্সটায় গাইড করার জন্য কি করব, দেখো এখানে যে দেখা যাচ্ছে শো মার্ক, সিম্পল যে মার্কআপ, এটাকে করে দেবো অরিজিনাল, মানে অরিজিনাল যেমন আমার পেজ দেখতে সেরকম নর্মালি দেখাবে। এরপর তুমি যখন আবার এখান থেকে অল মার্কআপে ক্লিক করবে, তোমাকে দেখিয়ে দেবে কোথায় কোথায় তোমার কমেন্টস গুলো আছে। আর যদি কোনো কমেন্টস কে ডিলিট করতে চাই, ক্লিক করবে, এখানে ডিলিট অপশন আছে, তো ডিলিট অল কমেন্টস যদি ইন ডকুমেন্ট থেকে করতে চাও, নাহলে যদি শুধু ওটাকে ডিলিট করতে চাও করতে পারো। এরপর ভিউ অপশনে দেখো কিছু আমাদের ভিউজ আছে। প্রথমে আছে রিড ভিউ, প্রিন্ট লেআউট ভিউ, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। এই 5 ধরনের ভিউ হয়। তার মধ্যে প্রিন্ট লেআউটটি হচ্ছে এমন ভিউ যেই ভিউতে আমাদের পেজকে সবসময় থাকতে হবে, কারণ আমরা এই পেজগুলোতে লিখি প্রিন্ট করার জন্য, তো সেক্ষেত্রে আমাকে প্রিন্ট লেআউট মোডেই কাজ করতে হবে। এটাকে বলা হয় নর্মাল মোড। রিড মোড হলে দেখো শুধু পড়ার মতো মোড করে দেবে, যেখানে কোনো তুমি কাজ করতে পারবে না। ওয়েব লেআউট হলে ওয়েব পেজের মতো দেখতে হয়ে যাবে। দেখো এখানে সেই রকমই দেখাচ্ছে, উপরে যে কন্টেন্টস পেজ গুলো, তো এরকম দেখতে হয়ে যাবে ওয়েব পেজের মতো। তো এতেও যদি থাকে আমাদের প্রিন্ট লেআউটে নিয়ে চলে আসবে, এখান থেকেও আনতে পারো, দেখো স্ট্যাটাস বারও অপশন আছে আমাদের। আর আউটলাইন অ্যান্ড যে তোমার আর একটা আছে কি, ড্রাফট, এই অপশন গুলো আমাদের কোনো কাজেই লাগবে না। এগুলো মানে অ্যাকচুয়ালি নর্মালি আমরা রাখবো কিছু সবসময় প্রিন্ট লেআউটে। তো বাই চান্স যদি আমাদের অপশন গুলোতে থাকে, তো আমি সবসময় এখান থেকে প্রিন্ট লেআউট চুজ করবো, বা তুমি স্ট্যাটাস বার থেকেও প্রিন্ট লেআউট চুজ করে নেবে।
এরপরে আছে জুম। জুম তো অলরেডি জানি আমরা, জুম করলে, জুম ইন করলে বড় হবে, জুম আউট করলে ছোট হবে, আর নর্মাল হচ্ছে আমাদের 100%। এরপরে দেখো ওয়ান পেজ। ওয়ান পেজ মানে হচ্ছে একটা পেজ দেখার মতো পুরো জায়গা করে দেবে। দেখো একটা সিঙ্গেল পেজ। মাল্টিপল পেজের জন্য মাল্টিপল পেজের জন্য মতো জায়গা করে দিয়েছে। পেজ উইড মানে হচ্ছে নর্মালের তুলনায় একটু বড় করে দেবে। যেমন দেখো 160, তুমি আবার এখান থেকে 100% ক্লিক করলে নর্মাল পেজে এটা করে দেবে। মানে তোমার স্ক্রিন অনুযায়ী বড় হয়ে যাবে। পেজ উইড করলে দেখো যতটা তোমার যে স্ক্রিন আছে বড় হয়ে যাবে। আবার নর্মাল করলে 100% করলে চলে আসবে। এবার এখানে দেখো উইন্ডো অপশনে দেখো নিউ উইন্ডো। নিউ উইন্ডো মানে হচ্ছে কপি হয়ে যাবে কিনা উইন্ডো, মানে এখান থেকে যদি তুমি দেখো, আমার কাছে কিন্তু ডকুমেন্ট 3 আছে, তাই তো? আমার কাছে এখন বর্তমানে ডকুমেন্ট 3। এরপরে যখন আমি নিউ উইন্ডোতে ক্লিক করব, দেখো ডকুমেন্ট 3 মানে সেটা কপি হয়েছে এবং তারই সেকেন্ড ভার্সন। বোঝা গেল? তুমি যেটা দেখো এটা 1 হয়ে গেছে এখন, আর সেটা 2 হয়ে গেছে। বোঝা গেল? ডকুমেন্ট কপি হয়ে যাবে। এরপর তুমি ওটাকে অ্যারেঞ্জ অল করো। 4টে ওয়ার্ড পেজ খোলা ছিল, যার জন্য 4টে একসঙ্গে, যতগুলো ওয়ার্ড পেজ খোলা থাকবে ততগুলো একসঙ্গে ও তোমাকে এখানে দেখাবে। তুমি যেটাই ক্লিক করবে সেটাকে তুমি স্ক্রোল করতে পারবে, ইউজ করতে পারবে। বোঝা গেল? সেগুলো লাগবে না, আমি সরিয়ে নিয়েছি। যেখানে আমাদের মানে যেই পেজে আমাদের কার্সার থাকবে সেই পেজ থেকে কিভাবে স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে গেলে কি হবে দেখো, তুমি উপরে সেম জিনিস থাকবে কিন্তু উপরেও সেম আর নিচেও সেম। যদি তুমি কোনো কিন্তু মিসম্যাচ হয়ে আছে বা ম্যাচ করতে চাও যে উপরের সঙ্গে নিচে, তো এর হয়তো নিচের অংশ ওপেন করেছো, এর হয়তো উপরের অংশ ওপেন করেছো, মানে সেম পেজেরই কিন্তু আপস ডাউনে হয়তো তোমার মেলাতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তুমি এরকম উপরে রেখে দিতে পারো, মানে এটাকে পেজটাকে খুলে আর এই পেজের নিচের অংশ রেখে তুমি ম্যাচ করাতে পারো। যদি তোমার মানে নর্মাল পেজে হয়তো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তুমি এরকম ভাবে স্প্লিট করে কাজ করতে পারো। আবার রিমুভ স্প্লিট করলে, এবার ধরো তোমার কাছে দুটো উইন্ডো আছে, তো বারবার আমি কি করব, সুইচ উইন্ডোতে না গিয়ে যে আমি ডকুমেন্ট 1-এ যাব বা ডকুমেন্ট 2-তে যাব, বারবার সুইচ উইন্ডো না করে ভিউ সাইড বাই সাইড যদি করি, দেখো দুটো ডকুমেন্টই পাশাপাশি খুলে যাবে এবং তুমি এখান থেকে স্ক্রোল করে করে দেখতে পারো দুটোকে, যে কোথায় কোনো ডকুমেন্টে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। বুঝে গেল? আর দেখা হয়ে গেলে তুমি তারপর এটাকে আবার মিনিমাইজ করে এটাকে তুমি আবার বড় করে দিতে পারো, মানে ম্যাক্সিমাইজ করে দিতে পারো। বোঝা গেলে কিভাবে কাজ করতে হয়। তো স্টুডেন্টস, আমরা আজকে কি কি শিখে নিলাম ক্লাসে? রেফারেন্সের মধ্যে টেবিল অফ কন্টেন্টস, ফুটনোটস আর ক্যাপশনস। বাকিগুলো অতটা প্রয়োজন পড়ে না, যদি তোমাদের কখনো প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে বলো, তাহলে আমি তোমাদেরকে আনসার ভিডিও আপলোড করে দেবো। রিভিউর মধ্যে স্পেলিং এন্ড গ্রামার, কমেন্টস এন্ড প্রোটেক্ট, আর হেল্প অপশন, সরি হেল্প নয়, তোমার এখানে আছে ভিউজ এর মধ্যে ভিউজ, তারপরে তোমার এখানে জুম এন্ড উইন্ডো। আর সোজের মধ্যে যে রুলার, উপর যে স্কেল দেখতে পাচ্ছ এটাকে রুলার বলা হয়। অনেক সময় যদি এটা অফ হয়ে যায়, এটা তুমি অন করে দিলে অন হয়ে যাবে। আর হেল্পের শর্টকাট কি হচ্ছে সবসময় গ্লোবাল কি, ওটা যে কোনো ডকুমেন্টস মানে এক্সেল খোলো, ওয়ার্ড খোলো, হেল্পের শর্টকাট কি হচ্ছে অলওয়েজ F1। তাহলে টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, এন্ডনোট, ক্যাপশন, স্পেলিং এন্ড গ্রামার, প্রোটেক্ট, কমেন্টস, ভিউজ, জুম, উইন্ডো, প্রত্যেকটা কাজ দেখিয়ে দিয়েছি আমি। প্রত্যেকটা গ্রিন মার্ক করে দিচ্ছি। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো। কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ক্লাস।